বিয়ের পরপরই অর্পিতা তার বাপের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে যায়। কিন্তু সে যখন বাপের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে ফিরে যায় তখন নিজের অ্যাকোয়ারিয়ামে 10টা গোল্ডফিশ খুঁজে পায় না, যা দেখে অর্পিতা খুবই অবাক হয়ে তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, এই অ্যাকোয়ারিয়ামে বেশ কতগুলো গোল্ডফিশ রাখা ছিল, কিন্তু আজকে দেখছি একটাও নেই। আমার মাছগুলো কোথায় গেল আপনি জানেন? 10খানা মাছ এভাবে কি করে হাওয়ায় উবে গেল বলুন তো? তুমি নিজেই তো মাছগুলো আমাদের জন্য এনেছিলে, আবার এখন জিজ্ঞাসা করছো মাছগুলো কোথায় গেল? কোথায় আবার যাবে? আমাদের পেটে গেছে। মাছগুলো খেতে কিন্তু ভালো ছিল। কি? আমি আপনাদের জন্য মাছ আনতে যাব কেন? আপনারা কি আমার গোল্ডফিশগুলো খেয়ে ফেলেছেন? হ্যাঁ, তোমার বাবাই তো বিয়ের সময় আমাদের বলে গেলেন যে এই গোল্ডফিশগুলো নাকি উনি আমাদের জন্যই এনেছেন, তাই আমরা খুশি হয়ে গোল্ডফিশগুলো খেয়ে ফেলেছি। শাশুড়িমা এবং ননদের মুখে এমন কথা শুনে অর্পিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু সে নতুন বউ হওয়ায় কিছু বলতে পারে না। তবে অর্পিতা খুব ভালো মতোই বুঝতে পারে তার এক মাছ পাগল পরিবারে বিয়ে হয়েছে, কারণ একটানা 1 সপ্তাহ শ্বশুরবাড়িতে থাকার পর অর্পিতা বুঝতে পারে তার শ্বশুরবাড়িতে মাছ ছাড়া আর অন্য কোনো খাবার রান্না করা হয় না। একদিন, এই তুমি আজকে আবার মাছ এনেছো? সবজিপাতি কই? তুমি কি বাজারে মাছ ছাড়া অন্য কিছু চোখে দেখতে পাও না? আজকেও তুমি 5 রকমের মাছ নিয়ে এসেছো। এত মাছ কে বাঁচবে শুনি? বিয়ের পর 1 সপ্তাহ হয়ে গেল, তোমার বাড়িতে শুধু মাছ আর মাছই রান্না হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা মাছ ছাড়া অন্য কিছু খেতে পারি না। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকেই ফিশ লাভার। আসলে আমাদের পুরানো বাড়িতে বিশাল বড় বিল ছিল, সেই বিল থেকে প্রত্যেকদিন মাছ ধরা হতো, তাই আমরা ছোটবেলা থেকেই মাছ খেতে অভ্যস্ত হয়ে গেছি। এখন আর মাছ ছাড়া অন্য কিছু খেতেই পারি না। এই শুনে অর্পিতা বড্ড বিপদে পড়ে, কারণ অর্পিতা বিয়ের আগে খুব একটা মাছ খেতে পছন্দ করত না, আর বিয়ের পর একটানা মাছ খেয়ে খেয়ে সে মাছের প্রতি একেবারে বিরক্ত হয়ে ওঠে। তবে অর্পিতা চিকেন এবং মাটন খেতে খুবই ভালোবাসতো, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর লজ্জায় সে নিজের পছন্দের কথা জানাতে পারে না, কারণ সে আশা করেছিল 2-4 দিন বাদে ঠিক বাড়িতে মাংস রান্না করা হবে। কিন্তু প্রায় 10-15 দিন কেটে যাওয়ার পরও বাড়িতে কিছুতেই মাংস রান্না করা হয় না। তাই শেষ পর্যন্ত অর্পিতা বলেই ফেলে, আমার তো প্রত্যেকদিন মাছ খেতে ভালো লাগে না। এই মাছের আষ্টে গন্ধ নাকে গেলেই আমার গাটা কেমন যেন গুলিয়ে উঠছে। এমনিও আমি বিয়ের আগে এত মাছ খেতাম না, তোমাদের পাল্লায় পড়ে এতদিন ধরে আমি মাছ খাচ্ছি, আমার আর ভালো লাগছে না। সায়ন, তুমি বাজার থেকে এবার আমার জন্য চিকেন আর সবজি এনে দাও না। ও মা, তুমি আবার চিকেন খাবে? আমাদের বাড়িতে ওসব মাংস টাংস আনা হয় না। চিকেনটা কি করে গলা কেটে তারপর মাংস বিক্রি করে, ওইসব দেখে আমাদের কষ্টে বুকটা ফেটে যায়। তাই আমি কিছুতেই বাড়িতে ওসব চিকেন মাটন আনতে দেব না। এটা কি ধরনের লজিক? মাংস কাটা দেখে আপনাদের বুক ফেটে যায়, অথচ আপনারা দিব্যি জ্যান্ত মাছটাকে জল থেকে তুলে শ্বাস বন্ধ করে মেরে ফেলার পর খেতে পারছেন, তাতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ তাই তো, কারণ মাছ মারা গেলেও কোনো শব্দ করে না, অথচ মুরগি কিংবা ছাগল মারা যাওয়ার সময় ওরা কেমন চিৎকার চেঁচেমেচি করে দেখেছো? ওইসব চিৎকার চেঁচেমেচি শুনে কি খাওয়া যায়? আমার তো চিকেন মাটন দেখলেই ওদের কষ্টের কথা মনে পড়ে যায়। এমন কথা শুনে অর্পিতা এবার মনে মনে তার শ্বশুরবাড়ির লোকেদের উপর ভীষণ রেগে যায়। অর্পিতা মনে করে তাকে হয়তো মাংস খেতে না দেওয়ার জন্যই তার শ্বশুরবাড়ির লোকেরা এরকম মিথ্যা গল্প শোনায়। আচ্ছা তাই নাকি? তাহলে আপনাদের সবজি কিনতে কি দোষ শুনি? সবজি তো আর মারা গেলে চিৎকার চেঁচিমেচি করতে পারে না। আপনারা তো বাজার থেকে একটা সবজিও আনেন না। আমি খুব ভালো মতোই বুঝতে পারছি আপনারা ইচ্ছা করে আমাকে মাংস খেতে দিতে চাইছেন না, তাই এরকম করছেন। আরে না না বৌমা, তুমি আমাদের শুধু শুধু ভুল ভাবছো। আমরা কেন তোমাকে খেতে বারণ করব? আচ্ছা ঠিক আছে, তুমি নিজের ইচ্ছা মতো সবজি রান্না করে খেও, কিন্তু আজকে আমাদের জন্য তেলকই, দই কাতলা, চিংড়ি মাছের মুড়ি ঘন্ট, ভেটকি পাতুরি, ফিশ কবিরাজি, লাইলেন্টিকা ফিশ ফ্রাই এগুলো রান্না করবে, কেমন? শাশুড়ি মায়ের কথা শুনে অর্পিতা রান্নাঘরে চলে যায়। অর্পিতা আগে মাছগুলো রান্না করতে শুরু করে, কারণ মাছের আইটেমগুলো অনেক বেশি ছিল, কিন্তু অত আইটেম রান্না করতে গিয়ে অর্পিতা আর নিজের জন্য সবজি রান্না করার সময় পায় না। তাই শেষ পর্যন্ত অর্পিতা কোনো রকমের সবজি সিদ্ধ করে ভাত খায়, কিন্তু অর্পিতা সেই খাবার খেতে একদমই ভালো লাগে না। দূর বাবা, কতদিন চিকেন মাটন খাইনি, আমার আর ভালো লাগছে না। আমার শ্বশুর বাড়িতে শুধু মাছ ভাত ছাড়া আর অন্য কিছু রান্নাই হয় না। কি জ্বালাই পড়েছি, জীবনে প্রথমবার এত মাছ রান্না করলাম। সারাক্ষণই এখন যেন গা থেকে মাছের গন্ধ বেরোয়।
আসলে প্রত্যেক দিনই মাছের আষ্টে গন্ধ বেরোনোর জন্য অর্পিতাকে প্রত্যেকবার রান্না করার পর জামা কাপড় পরিবর্তন করতে হয়। তাই অর্পিতার অনেক জামা কাপড়ও জমে যায়, যেগুলো তাকে রান্নাবান্না করার পর কাচতেও হয়। একে অর্পিতা নিজের পছন্দ মতো মাংস খেতে পারে না, তার উপর আবার তার এক্সট্রা খাটনি হয়ে যায়। তাই অর্পিতা ভীষণই রেগে থাকে। একদিন, শোনো, আমার এভাবে থাকতে কিন্তু একদমই ভালো লাগছে না। তোমার ফ্যামিলির লোকেরা আমাকে চিকেন মাটন কিছুই খেতে দিচ্ছে না, তারপর আবার তুমিও আমাকে একটু সাপোর্ট করতে পারছো না। আমি কি না খেয়ে থাকবো বলো? অর্পিতার কথা শুনে সায়ন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সায়নের মোটেই সাহস ছিল না তার মায়ের অনুমতি ছাড়া বাড়িতে মাংস কিনে নিয়ে আসার। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর মাঝরাতে অর্পিতার ভীষণই খিদে পায়। কারণ যেহেতু অর্পিতার শ্বশুর বাড়িতে শুধু মাছ ভাত রান্না হয়, তাই অর্পিতা মাঝরাতে বিস্কুট খাওয়ার জন্য রান্নাঘরে যায়। এমন সময় তার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হয়। এই তো বৌমা, তুমি উঠে পড়েছো। আমি তো তোমাকেই ডাকতে যাচ্ছিলাম, ভাবছিলাম তুমি ঘুমিয়ে পড়লে আমাকে কে মাছ ভেজে দেবে। তুমি এক কাজ করো, ফ্রিজে শুটকি মাছ রাখা আছে, তুমি শুটকি মাছগুলো আমাকে একটু ভেজে দাও, আমি সামান্য ভাত দিয়ে খেয়ে নিই। আমি একটু আগেই ঘুমিয়ে ঘুমিয়ে শুটকি মাছ খাওয়ার স্বপ্ন দেখলাম, তাই আমার খুব শুটকি মাছ খেতে ইচ্ছা করছে। এখন তো রাত 1টা বাজে, বেশি দেরি হয়নি। উফ, কি কুলক্ষণে যে আমি ঘুম থেকে উঠলাম, এখন আবার আমাকে জামা কাপড় ছাড়তে হবে। দূর বাবা, একটু বিস্কুট খেতে এলাম, কিন্তু তাও এখন এদের জন্য আবার শুটকি মাছ ভাজতে হবে। অর্পিতার কিছু করার থাকে না, সে অত রাতে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য মাছ ভেজে খেতে দেয়। সে অত রাত্রিবেলাতেই তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য মাছ ভেজে দেয়, কিন্তু মাছ ভাজার পর শুটকি মাছের বাজে দুর্গন্ধের জন্য তাকে আবার জামা কাপড় পরিবর্তন করে ঘুমাতে যেতে হয়। এসব করতে গিয়ে অর্পিতার আর সারা রাত ঘুম হয় না। পরের দিন সকালে অর্পিতা নিজেই বাজার করতে চলে যায়। আমার শাশুড়ি মা তো আমাকে বাড়িতে চিকেন কিংবা মাটন নিয়ে যেতে দেবে না, তাই এক কাজ করি, বাজারের হোটেল থেকেই আমি চিকেন মাটন খেয়ে যাই, না হলে বাড়িতে গিয়ে সেই শুধু মাছ আর মাছ। উফ, আমার আর ভালো লাগে না। এই ভেবে অর্পিতা বাজারের হোটেলে মাংস ভাত খেতে যায়, কিন্তু অনেকদিন বাদে অর্পিতা এরকম সুস্বাদু চিকেন এবং মাটন পেয়ে খুবই খুশি হয়। তাই সে বসে বসে মাংস ভাত খেতেই থাকে। দেখতে দেখতে এভাবে অনেকক্ষণ কেটে যায়। দুপুরবেলা অর্পিতার খেয়াল হয় এবার তাকে বাড়ি ফিরতে হবে, কিন্তু তখনও পর্যন্ত অর্পিতার বাজার করা হয় না। অর্পিতা দেখে ততক্ষণে সব মাছওয়ালারাও মাছ বিক্রি করে বাড়ি চলে গেছে, শুধু শুকনো কিছু সবজি বাজারে পড়ে আছে। তাই অর্পিতা কিছু সবজি নিয়ে বাড়িতে ফিরে যায়। বৌমা, তুমি তাহলে আজকে কি কি মাছ আনলে? এতক্ষণ ধরে বাজারে ছিলে মানে তুমি নিশ্চয়ই আজকে অনেক ভালো ভালো মাছ পেয়েছো। দাও দাও, তাড়াতাড়ি মাছগুলো রান্না করে দাও, অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছি। কালকে ফ্রিজে যা মাছ ছিল সবই তো মাঝরাতে খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টে তো কিছুই আর পেটে পড়েনি। আসলে মা, বাজারে একদমই সেরকম ভালো মাছ ওঠেনি, তাছাড়া মাছের লাইনে দাঁড়াতে দাঁড়াতে সব মাছ বিক্রি হয়ে গেছে, তাই আর কিছু মাছ কিনতে পারিনি। আমি কিছু সবজি কিনে এনেছি, আপনারা না হয় আজকে সবজি ভাত খেয়ে নিন, প্রত্যেক দিনই তো মাছ ভাত খাচ্ছেন। বৌমার মুখে এমন কথা শুনে আগমনী দেবী প্রচন্ড পরিমাণে চটে যায়। কি, আমি সবজি ভাত খাবো? বাজারে মাছ শেষ হয়ে গেছে, তাই কি হয়েছে? যাও, পাশের পুকুর থেকে আমার জন্য মাছ ধরে নিয়ে এসো। আমি মাছ ভাত ছাড়া অন্য কিছু খেতে পারবো না। এতদিন ধরে আমাদের বাড়িতে আছো, তুমি জানো না আমরা মাছ ভাত ছাড়া অন্য কিছুই খাই না? সে কি, আমি কি করে পুকুর থেকে মাছ ধরবো? আমি তো মাছ ধরতেই পারি না। আচ্ছা বেশ, আপনার ছেলে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে আমি ওকেই না হয় মাছ আনতে বলবো। দাদা বাড়ি ফিরবে সেই সন্ধ্যাবেলা, ততক্ষণ কি আমরা না খেয়ে মুখ শুকিয়ে বসে থাকবো? শুনলে তো আমরা ব্রেকফাস্টে কিছুই খাইনি। যাও, আমাদের জন্য এখনই পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসো। এমন কথা শুনে অর্পিতা নিরুপায় হয়ে পুকুরে মাছ ধরতে চলে যায়, কিন্তু সে যেহেতু বড় কোনো মাছ ধরতে পারে না, তাই কোনো রকমে দুটো চুনোপুঁটি মাছ সে ধরে নেয়। সেই চুনোপুঁটি মাছ বাড়িতে নিয়ে যাওয়ার সময় হঠাৎই অর্পিতার পায়ে কাঁটা ফুটে যায়। এত কষ্ট সহ্য করেও মাছ ধরতে না পারার জন্য অর্পিতাকে তার শাশুড়ির কাছে অনেক কথা শুনতে হয়। পরের দিন আগমনী দেবী নিজে বাজারে গিয়ে 15 রকমের মাছ কিনে নিয়ে আসে। এই নাও, এবার এই মাছগুলো রান্না করে আমাদের উদ্ধার করো। কালকে তোমার জন্য সারা দিন আমরা না খেয়েছিলাম, আজকে যেন মাছগুলো ভালো করে রান্না হয়।
সেদিন অনেক রকমের সমুদ্রের মাছ রান্না করতে গিয়ে অর্পিতা ভীষণই বমি করতে থাকে, তাই সে কিছুতেই মাছ রান্না করতে চায় না। মা, আমার শরীর খারাপ লাগছে, আমি আর আজকে মাছ রান্না করতে পারছি না। আমার কেমন যেন মাছ দেখলেই বমি পাচ্ছে। আপনি প্লিজ আজকে রান্নাটা করে নিন। ইয়ার্কি মারার জায়গা পাও না? তোমার চাল আমি বুঝতে পারছি, আসলে মাছ রান্না করতে পারবে না বলে তুমি এরকম নাটক করছো। যাও, তোমাকে আজকে রান্না করতেই হবে। শাশুড়ি মায়ের কথা শুনে অর্পিতা আবার রান্নাঘরে চলে যায়, কিন্তু রান্না করতে করতে একটা সময় অর্পিতা অজ্ঞান হয়ে পড়ে যায়। সায়ন সঙ্গে সঙ্গে অর্পিতাকে হাসপাতালে নিয়ে যায়। আপনি কি নিজের ওয়াইফকে না খাইয়ে রাখতেন নাকি? ছি ছি ছি, একেই তো হিমোগ্লোবিন লেভেল খুবই লো, তার উপর আপনার ওয়াইফ আবার প্রেগনেন্ট। দুর্বলতার জন্য উনি মাথা ঘুরে পড়ে গেছেন। তাছাড়া আপনার ওয়াইফের গা থেকে একটা মাছের গন্ধ বের হচ্ছে কেন বলুন তো? আসলে আমাদের বাড়িতে সবাই শুধু মাছ ভাত খেতে খুব পছন্দ করি, আর আজকে হঠাৎ করে আমার ওয়াইফ মাছ রান্না করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। ও, তার মানে আপনার ওয়াইফ শুধু আপনাদের জন্য রান্না বান্না করেন, উনি নিজেই সমস্ত কিছু খাবার খান না, তাই তো? তাছাড়া এখন উনি প্রেগনেন্ট, ওনাকে দিয়ে কোনো মাছ রান্না করাবেন না। এই সময় মাছের গন্ধ নাকে গেলেই বমি হতে পারে, বুঝেছেন? ডাক্তারবাবুর কথা শুনে আগমনী দেবী খুব ভালো মতোই বুঝতে পারে অর্পিতা যেহেতু এখন গর্ভবতী, তাই সে বেশ কিছুদিন ধরেই মাছের গন্ধ সহ্য করতে পারছিল না। তাই প্রায় সময় মাছ রান্না করতে গিয়ে অর্পিতা বমিও করে ফেলে। বৌমা, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একদমই বুঝতে পারিনি যে তুমি প্রেগনেন্ট। আজ থেকে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই খেতে পারো, আমি তোমাকে কোনো কিছুতে আর বারণ করব না। শাশুড়ি মায়ের কথা শুনে অর্পিতা অত্যন্ত খুশি হয়। হসপিটাল থেকে বাড়িতে ফেরার পর আগমনী দেবী নিজেই বৌমার জন্য চিকেন, মাটন এবং নানান রকম শাকসবজি রান্না করে, যা দেখে অর্পিতা খুবই খুশি হয়। এখন অর্পিতার শ্বশুরবাড়ির লোকজন মাছ ভাত খেলেও অর্পিতা তার পছন্দের খাবার ঠিকই খেতে পারে। রাজা এবং তুহিন নামে দুই ভাই তাদের বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তারা দুজনে পড়াশোনায় খুবই ভালো ছিল। তাদের বাবা মা তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছিল। ওখানে গিয়ে বড় ছেলে রাজা তার ট্যালেন্টের জন্য একটা খুবই ভালো চাকরি পেয়েছিল, তাই সে পড়াশোনার পাশাপাশি চাকরিটাও করত। তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, অর্থাৎ তাদের বাবা খুবই ধনী লোক ছিল। তাদের টাকার কোনো অভাব ছিল না, তবুও রাজা ইচ্ছাকৃত চাকরিটা করত। রাজা ওখানকারই একটি মেয়ে অ্যামেলিয়াকে খুব পছন্দ করত। হে রাজা, চলো না, আমরা শপিং করতে চাই। ডু ইউ হ্যাভ মানি ফর মি? ইয়েস, অফ কোর্স। তোমার জন্য টাকা থাকবে না তা আবার হয় নাকি? নিশ্চয়ই, চলো আমরা শপিং করতে যাই। রাজা অ্যামেলিয়াকে নিয়ে শপিং করতে চলে যায়। অ্যামেলিয়া নিজের জন্য অনেক অনেক টাকা শপিং করে। হয়েছে তো শপিং করা, আর কিছু লাগবে না? নো নো, দ্যাটস এনাফ ফর টুডে। আচ্ছা চলো, এবার আমরা কিছু সেলফি তুলি। এসো এসো। সেলফি? ওকে, চলো। সারাদিন রাজা এভাবে অ্যামেলিয়ার সঙ্গে সময় কাটানোর পর তাদের মেসে ফিরে আসে। অন্যদিকে তুহিনও এলিনা নামে একটি মেয়েকে পছন্দ করত। মাঝে মধ্যে সে এলিনার সঙ্গে ঘুরতে যেত। বলো কি খাবে, কি অর্ডার করব? আমি কিছু খাবো না, অনলি লাইম ওয়াটার খাবো। তুমি বলো কিছু। কি আর বলবো বলো, তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসি, দাদাকে এটা মিথ্যা কথা বলবো? আমার দাদাকে আমি খুব ভয় পাই। লুকিয়ে লুকিয়ে আর কতদিন চলবে বলো তো? ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা ওদিকে যাই। তুহিন সেদিন কলেজ বাঙ্ক করে এবং তার দাদা রাজাকে মিথ্যা কথা বলে তার গার্লফ্রেন্ড এলিনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে মনে খুব ভয় নিয়ে বাড়ি ফিরে আসে। দাদা আমার আসার আগেই চলে এসেছে, যাই দেখি তো দাদা কি করছে। তুহিন রাজার ঘরে এসে দেখে যে তার দাদা একটি মেয়ের ফটো দেখছে। ফটোটা দেখে তুহিন একেবারে অবাক হয়ে যায়। এ কি, দাদা এলিনার ফটো দেখছে কেন? এলিনার ফটো দাদা পেলো কোথায়? তাহলে কি দাদা আমাদের ব্যাপারে সব জেনে গেছে? জিজ্ঞাসা করব? না না, থাক বাবা। আরে তুই এখন এলি ভাই, আয় এখানে আয়, বস। আজকের দিনটা কেমন কাটলো বল। এটা শুনে তুহিন আরো বেশি ভয় পেয়ে যায়। হ্যাঁ খুব ভালো দাদা। দাদা একটা কথা জিজ্ঞাসা করব? তুমি একটু আগেই তোমার ফোনে যে মেয়েটার ফটো দেখছিলে না, ওটা কে গো? ওহ, তুই দেখে ফেলেছিস তাহলে? আমি তোকে এই মেয়েটার ব্যাপারে বলবো বলেই ডেকেছি। আসলে মেয়েটার নাম অ্যামেলিয়া। আমি ওকে পছন্দ করি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। মা বাবাকে কিভাবে জানাবো সেটাই বুঝতে পারছি না। এটা শুনে তুহিন আকাশ থেকে পড়ে। এটা তো এলিনা, আমার গার্লফ্রেন্ড। দাদা এর নাম অ্যামেলিয়া কেন বলছে? আর কেন এই বউকে নিজের গার্লফ্রেন্ড বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা কি আমার সঙ্গে মজা করছে? না না, তা কি করে হয়?
কি রে, কি ভাবছিস তুই এত? তোরা কেউ আসে নাকি এমন? হ্যাঁ না না দাদা, কি যে বলো না তুমি। দাদা বলছি যে বৌদির সঙ্গে তাহলে আমাকে কবে মিট করাচ্ছ? না মানে সামনে থেকে একবার দেখতে চাই আমার বৌদিকে। রাজা পরের দিন তার ভাই তুহিনকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে অ্যামেলিয়া আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। অ্যামেলিয়াকে দেখা মাত্রই তুহিনের খুব রাগ হয়। ও বুঝলাম, এর নাম অ্যামেলিয়া আর আমার কাছে ইমলি বলে। তাহলে এতদিন আমার সঙ্গে টাইম পাস করছিল। এদিকে আমার দাদাকে বিয়ে করবে বলছে আর ওদিকে আমার সঙ্গে। ছি ছি, বিদেশি মেয়েদের বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। এমন করে আমার দিকে তাকিয়ে আছে যেন আমাকে প্রথমবার দেখছে। কি ফালতু মেয়ে রে বাবা। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? নাইস টু মিট ইউ। হোয়াটস ইউর নেম? আমারও খুব ভালো লেগেছে তোমার সঙ্গে দেখা করে। আমি ভালো আছি, খুবই ভালো। ওকে রাজা, আমাকে এখন যেতে হবে, আমার একটা আর্জেন্ট কাজ আছে। ওকে বাই বেবি, বাই বাই ব্রাদার। শয়তান মেয়েটা আমাকে এক মুহূর্তে বয়ফ্রেন্ড থেকে ভাই বানিয়ে দিল। তুহিন তার দাদাকে এই ব্যাপারে কিছুই জানাতে পারে না, কারণ সে তার দাদাকে কষ্ট পেতে দেখতে পারে না। তাই সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। তুহিনের মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। মনে মনে তার খুব রাগ হচ্ছিল, তাই সে অ্যামেলিয়াকে তার ফোন থেকে ব্লক করে দেয়। শুধু তাই নয়, সে তার নিজের ফোনও ভেঙে দেয়। সে এতটাই বেশি কষ্ট পেয়েছিল যে তার পড়াশোনা ছেড়ে তার দাদাকে কিছু না জানিয়ে সে নিজের দেশে ফিরে এসেছিল। রাজা এ বিষয়ে কিছুই জানতে পারেনি। অ্যামেলিয়া, তোমার কি ব্যাপার বলো তো? তুমি তোমার ফ্যামিলিকে আমার ব্যাপারে বলছো না কেন? নিজের বাবা মায়ের সঙ্গে আমাকেও কন্ট্যাক্ট করাচ্ছ না। বিয়ে করবে কবে তুমি বলো তো? বিয়ে করব তো আমরা আজকেই করব, কিন্তু আমার ফ্যামিলিকে না জানিয়েই এই বিয়েটা আমি করতে চাই। কেন, তোমার ফ্যামিলিকে নিয়ে কি সমস্যা বলো তো? আমার ব্যাপারে, আমার ফ্যামিলির ব্যাপারে তুমি তো সবই জানো, কিন্তু তোমার ফ্যামিলির ব্যাপারে তুমি তো আজ পর্যন্ত আমাকে কিছুই জানালে না। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো প্লিজ। নো নো, ইটস ইম্পসিবল। অ্যাকচুয়ালি আমার বাবা একজন বাঙালি। বাবা কাজের সূত্রে এখানে এসেছিল আর মায়ের সঙ্গে বিয়ে করে এখানেই থেকে গেছে। তাই জন্য তো আমি এত ভালো বাংলা জানি। আর আমার বাবা মা বাঙালি কালচারকে বিশ্বাস করে, তাই ওরা আমাদের লাভ ম্যারেজকে কখনোই মেনে নেবে না। তাই আমাদের পালিয়ে বিয়ে করতে হবে। ও আমি এবার বুঝলাম, কিন্তু এভাবে কি ঠিক হবে লুকিয়ে বিয়ে করাটা? বিয়ের পর কিন্তু তোমাকে আমার সঙ্গে দেশে ফিরে যেতে হবে। তুমি যাবে তো? ইয়েস অফকোর্স, তুমি আমার বর, আমি তোমার সাথে যাব। রাজা অ্যামেলিয়াকে বিয়ে করে নিজের দেশে ফিরে আসে। এটা দেখে তুহিনের কষ্ট হলেও সে কিছু বুঝতে দেয় না। অ্যামেলিয়া তুহিনের সঙ্গে কথা বললে তুহিন তাকে ইগনোর করত, কারণ তুহিন তাকে মনে মনে ঘৃণা করত। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন অ্যামেলিয়া তাদের সম্পত্তি এবং টাকা পয়সা হাতিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হায় রে হায়, এ কি হলো রে রাজা? বিদেশি মেয়েকে বউ করে আনলি, ওই বিদেশি মেয়েটা যে আমাদের লুটে চলে গেল। আমরা নিঃস্ব হয়ে গেলাম। তুই আর কাউকে পেলি না বাবা? আমাদের দেশে কি মেয়ের অভাব পড়েছিল যে তুই বাঙালি মেয়েকে বিয়ে না করে বিদেশি মেয়েকে বিয়ে করেছিলি? মা, আমি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। অ্যামেলি এরকম আমি জানতাম না। আর তাছাড়া ওর বাবা একজন বাঙালি ছিল। তুহিন আর চুপ করে থাকতে পারে না। আমি আগে থেকেই জানতাম অ্যামেলিয়া মেয়েটা ভালো না। দাদা, ওই মেয়েটা একটা ঠকবাজ। ও এর আগে আমাকেও ধোকা দিয়েছে। ও নিজের নাম পাল্টে আমার সঙ্গে ফ্লার্ট করেছে। কি বলছিস কি তুহিন? তুই খুলে বল, আমরা কিছুই বুঝতে পারছি না তো। দুই ছেলেকে বিদেশে পাঠানোটাই আমার ভুল হয়েছে। তুহিন তার ফ্যামিলিকে অ্যামেলির ব্যাপারে সবটাই জানায়। সবটা জানার পর রাজা খুব রেগে যায়, কিন্তু তাদের পক্ষে অ্যামেলিয়াকে খুঁজে বের করাও সম্ভব হচ্ছিল না। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন হঠাৎ করে তুহিন অ্যামেলিয়াকে তাদের দেশে দেখতে পায়। তুমি এখানে আবার কাকে ঠকাতে এসেছো? আমরা তোমাকে অনেক দিন ধরে খুঁজছি। তুমি একটা অপরাধী। আমরা তোমাকে পুলিশে দেব। এসব কি বলছো তুহিন? আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে তোমাদের দেশে এসেছি। তোমার কি হয়েছিল? তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছিলে কেন? সেটা আগে বলো আমাকে। আবার নতুন একটা প্ল্যান করেছো নিশ্চয়ই। তুমি একটা ঠকবাজ। তুমি আমাকে ধোকা দিয়েছো। না তুহিন, আমি তোমাকে ধোকা দিইনি। আসলে আমার দিদি পালিয়ে একটা বাঙালি ছেলের সঙ্গে বিয়ে করেছিল। তারপর থেকে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বেরোতে দিত না। অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে তোমাকে আমি আর খুঁজে পাইনি। দিদি? কোন দিদি? তোমার আবার দিদি আছে নাকি? কি সব বলছো তুমি? হ্যাঁ,
তুমি কিন্তু আমাকে আবারও বোকা বানাতে পারবে না। আমার দিদি অ্যামেলিয়া, আমরা দুইজন টুইন্স, আমরা যমজ বোন। এই দেখো আমাদের পিকচার, আমরা একই দেখতে। ও মাই গড, তোমরা তাহলে যমজ বোন? এটা তুমি আমাকে আগে বলনি কেন বলো তো? আর তার মানে তোমার দিদি আমাদের ঠকিয়েছে, আর আমি তোমাকে ভুল বুঝে ওখান থেকে চলে এসেছি। এতদিন আমি অ্যামেলিয়াকে এলিনা মনে করতাম। আমাকে ক্ষমা করে দাও এলিনা, তুমি আমার জন্য এত দূরে এলে, প্লিজ ক্ষমা করে দাও। ইয়েস তুহিন, বিকজ আই লাভ ইউ। তুমি এত ভালো আর তোমার দিদি এত বাজে কেন? তুমি জানো তোমার দিদি কি করেছে আমার সঙ্গে? আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, বাড়ির সব সোনা গহনা টাকা পয়সা সব নিয়ে পালিয়েছে। তুমি চিন্তা করো না তুহিন, আমি অ্যামেলিয়ার কাছ থেকে সবকিছু ফেরত নিয়ে আসব। আমি জানি ও এখন কোথায় আছে, আমি জানি ওকে কিভাবে শিক্ষা দেওয়া যাবে। আমি যা যা বলছি শোনো ভালো করে। এলিনা তুহিনকে একটা ভালো বুদ্ধি দেয়। এলিনাকে তুহিন বাড়িতে নিয়ে এলে তুহিনের মতো বাকিরাও তাকে দেখে খুব অবাক হয়। রাজা তো তাকে অ্যামেলিয়া ভেবে মারতে যাচ্ছিল। তুহিন ও এলিনার কাছ থেকে সবটা জানার পর সবাই আসল ব্যাপারটা বুঝতে পারে। এলিনার প্ল্যান অনুযায়ী পরের দিন তুহিন অ্যামেলিয়াকে ফোন করে। হ্যালো অ্যামেলিয়া, তুমি আমাদেরকে শেষ করেছো, আর তুমি ভেবেছো যে আমরা কিছুই করতে পারবো না, তাই তো? তোমার বোন এলিনা এখন আমাদের কাছে আছে। তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে এখানে এসে আমাদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দাও। হেল্প মি প্লিজ, অ্যামেলিয়া সেভ মি, এরা আমাকে খুব মারছে। আই এম কামিং, প্লিজ এলিনাকে কিছু করবে না, ও কিচ্ছু করেনি, সব ফল্ট আমার, ওকে ছেড়ে দাও। তুমি এখানে এসে ধরা দাও, না হলে কিন্তু আমরা এলিনাকে পুলিশে দেবো। পুলিশ আমাদের কথা শুনে একেই অ্যামেলিয়া ভাববে, বলে দিলাম। নো নো, আমি আসছি। অ্যামেলিয়া তার বোনকে খুব ভালোবাসতো। সে চাইতো না যে তার বোনের কোনো রকম ভাবে ক্ষতি হোক, তাই সে তাদের কাছে এসে ধরা দেয়। রাজা রেগে গিয়ে অ্যামেলিয়াকে একটা চড় মারে। Shame on you, Amelia! You are a liar! I hate you! অ্যামেলিয়া সবার কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং তাদের সমস্ত সম্পত্তি সে ফিরিয়ে দেয়। রাজা অ্যামেলিয়াকে পুলিশে দিতে বলে, কিন্তু এলিনা তার দিদিকে জেলে দিতে বারণ করে। সবাই অ্যামেলিয়াকে ক্ষমা করে দেয়, তাকে একটা শেষ সুযোগ দেওয়া হয়। অ্যামেলিয়া সত্যি সত্যি তার কুকর্মের জন্য অনুতপ্ত ছিল। সবাই মিলে তুহিন ও এলিনার বিয়ে দিয়ে দেয়। এভাবেই দুই ভাই বিদেশি যমজ দুই বোনের সঙ্গে সুখে সংসার করতে থাকে।